আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা মালয়েশিয়া এয়ারলাইন্স নিয়ে। বর্তমানে আমি হংকং থেকে যাচ্ছি হলো কুয়ালালামপুর। আমাদের এই জার্নির সকল খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে এখন শেয়ার করব আমি আমার ব্লগের মাধ্যমে। ফর দ্য ফার্স্ট টাইম আমার সাথে সুন্দর একজন লেডি আসছে, যাকে নিয়ে আমি আমার ব্লগ শুরু করতে যাচ্ছি। বারবার ক্যামেরার দিকে দেখাচ্ছে। হাই, ফ্রম মালয়েশিয়া? হ্যাঁ, ইউ ফ্রম চায়না অ্যান্ড ইউ? চায়না টু, সো ইউ গো দ্য মালয়েশিয়া। ওকে বন্ধুরা, ওরা মালয়েশিয়া যাচ্ছে, বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, তাই আমি ক্যামেরা ওপেন করেই কথা বলে নিলাম, একটু ভিডিওর ইমপ্রেশনও বেড়ে যাবে। হোয়াট এভার, আজকের ব্লগটা হতে যাচ্ছে ফুল এয়ারলাইন্স রিভিউ নিয়ে। এখানকার খাবার দাবার, টাইমিং, চেক ইন, ক্রুদের বিহেভিয়ার, বিমানের পরিষ্কার পরিচ্ছন্নতা কী থাকে না থাকে, সকল কিছু। ব্লগটা এখান থেকে শুরু না করে চলেন আমরা আমাদের চেক ইন থেকে শুরু করি, যেখানে আমাদের বোর্ডিং পাস আমরা নিছি ডাইরেক্ট একবারে বিমানবন্দরের ভিতর থেকে। ফ্ল্যাশব্যাকে চলে যাই। গুড মর্নিং হংকং। বন্ধুরা, আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সে করে আজকে যাচ্ছি কুয়ালালামপুর হংকং থেকে। বোয়িং 738 হলো যে আমাদের এয়ারক্রাফট মডেল। আজকে এই ভিডিওতে আপনাদেরকে মালয়েশিয়া এয়ারলাইন্স সম্পর্কে বলবো এবং বোয়িং 738 এয়ারক্রাফট যেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। বেসিক্যালি হলো যে আমি এয়ারলাইন্স রিভিউ করি, মডেল যেটাই হোক না কেন বিভিন্ন ধরনের দেশে এক সেম মডেল নিয়ে হয়তো তারা বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করে। তবে আমার যে ব্লগের থিম সেটা হলো যে এয়ারলাইন্সগুলো কেমন হয়ে থাকে। মডেল বড় বিষয় না, বিষয় হলো যে এখানকার সার্ভিস কেমন হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা। দেন হলো যে আপনার কয়েকটা ধাপ থাকে, তার ভিতর প্রথম হলো যে চেক ইন, দ্বিতীয়ত হলো যে ওদের হলো যে বিহেভিয়ার, তৃতীয়ত খাবার দাবার, চতুর্থ হলো যে ওদের কেমন ধরনের সার্ভিস দিচ্ছে। খাবার দাবারের পাশাপাশি কেবিন ক্রুদের বিহেভিয়ারটা কিন্তু ম্যাটার করে। তারপর হচ্ছে লাগেজ বেল্টে কতক্ষণ সময় নিচ্ছে, দেন আপনাকে ওরা কী স্পেশাল ফিল করেছে, যেহেতু এক একটা ফ্লাইট টিকিটের দাম কিন্তু প্রচুর হয়ে থাকে সাধারণত ট্রেন অথবা বাস জার্নির চেয়ে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন ব্লগের থিম। এই ব্লগগুলো শুধু আমার হলো যে দ্য ফ্লাইট ক্রিটিক্স ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের এই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেখানে অনলি এয়ারক্রাফট অথবা আপনি এয়ারলাইন্স রিভিউ নিয়ে ব্লগ দেবেন। আজের কোনো ব্লগ এখানে আমি আপলোড দেবো না। যাই হোক, মুখ একটু স্লিপ খাচ্ছে, বিকজ হলো যে 2 দিন আমি হংকংয়ে কোনো ব্লগ শ্যুট করিনি, তাই ব্লগ রেগুলার না করলে মুখে কথা বলতে একটু সমস্যা হয়। যাই হোক, এখন হলো যে প্রথম কাজ হলো যে চেক ইন। ওদের চেক ইন কেমন হয়ে থাকে, এই যে দেখুন চেক ইন কাউন্টার ওপেন হয়ে গেছে। 3 ঘন্টার উপরে হয়েছে, বাট ওরা হলো যে প্রায় 2.5 ঘন্টা আগে চেক ইন কাউন্টার ওপেন করছে, যেটা খুবই বাজে একটা অবস্থা। বিকজ কেউ যদি লাউঞ্জ অ্যাক্সেস নিতে চায় তাদের হাতে এত পরিমাণ সময় থাকবে না সিকিউরিটি চেক কমপ্লিট করে। এই জিনিসটা খুবই বাজে। আমরা কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের হংকং রুটে, অর্থাৎ হংকং মালয়েশিয়া রুট, এখানে আমরা চেক ইন সার্ভিস কিন্তু 5-এর ভিতর 3 দিতে পারি, নট এতটা ভালো। আর সেলফ চেক ইন করতে গেলে অবশ্যই ওইসব দেশেরগুলো সেলফ চেক ইন হবে যেসব দেশের ভিসা লাগে না মালয়েশিয়াতে। আমাদের জন্য তো লাগে, বাংলাদেশি হিসাবে আমাদের কত যে নিয়ম। যাই হোক, চেক ইন কমপ্লিট করে সিকিউরিটি চেকের পর আপনাদের সাথে কথা বলবো ওদের সার্ভিস নিয়ে। বন্ধুরা, চেক ইন খুবই স্মুথলি করে এসেছি, বাট ভিতরে এসে টাইমিং নিয়ে প্যারা খাচ্ছি। মালয়েশিয়া এয়ারলাইন্সের টাইমিংয়ের অবস্থা খুবই বাজে, ফ্লাইট অলরেডি ডিলে। আমাদের গেট ওপেন হওয়ার কথা আরও 15 মিনিট আগে, যেটা কিনা অলরেডি গেট ওপেন হচ্ছে না। তো এখন কথা হলো যে মাত্র বিমানটা আসছে, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাই, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে জুম করা গেলে হয়তো আমি আপনাদেরকে বুঝাতাম। ওকে, আমরা আবার পিছনে দিই আপনাদেরকে। এই যে দেখুন, মাত্র এখান থেকে মাল আনলোডিং হচ্ছে, দেন হলো যে আমাদের লাগেজ লুট হবে, ভিতরে পরিষ্কার করে দেন আমরা আবার ঢুকবো। ফ্লাইট আজকে ডিলে হবে কনফার্ম, তো এটার জন্য প্রস্তুত থাকা লাগবে। যেখানে আমার সন্ধ্যা 6টায় আমি ল্যান্ডিং করার কথা, সন্ধ্যা 6টায় আজকে আর ল্যান্ডিং করা হবে না। তো অভিজ্ঞতা তেমন একটা ভালো না মালয়েশিয়া এয়ারলাইন্সের। আই হোপ ভিতরে কেবিন ক্রু বিহেভিয়ার, খাবার দাবার সব কিছু মিলে হয়তো পুষে যাবে। তবে দেখি, চলেন আমরা কি বলে না যে এয়ারলাইন্সের জার্নি শুরু করি। কিছুক্ষণ পর হয়তো গেট ওপেন হবে আমাদের, গেট ওপেন হলে ভিতরে যাব আমি। যেহেতু এটা একটা মুসলিম দেশ, আই ডোন্ট নো ভিতরে গেলে আবার কেবিন ক্রু মানা করে কিনা ভিডিও করার জন্য বাঙালিদের মতো। আই হোপ এমনটা হবে না। এই যে দেখুন, লোকজন প্রিপেয়ার হচ্ছে এখানে। মালয়েশিয়া বাইরের টেম্পারেচার 26 থেকে 32-এর ভিতর, সর্বনিম্ন 26, সর্বোচ্চ 32 ডিগ্রি হংকংয়ের। বন্ধুরা, আধা ঘন্টা লেট করে হলো যে আমাদের যাত্রা শুরু হবে আজকে। থ্যাংক ইউ। তো 30 মিনিট লেট হওয়াতে আমার মনে হয় তো আহামরি প্রবলেম হবে না, ভিতরে গিয়ে পৌঁছাবো। আমাদের গেট ওপেন হতে 30 মিনিট লেট, আই হোপ ফ্লাইট টাইমে যেন পৌঁছাই।
বাট বিমানের অবস্থা যেটা আমি দেখতেছি সেটা হলো যে আপনার ডোমেস্টিক এয়ারলাইন্সের মতো হয়, জাস্ট দুইটা লাইন। বোয়িংয়ের যে মডেলটা আপনাদেরকে বললাম আর কি, এত আহামরি কিছু না। কেন যেন একটা চিপ চিপ ফিল আসতেছে, মানে সস্তা এয়ারলাইন্সের একটা ফিল আসতেছে। বিজনেস ক্লাসের জন্য খাবার অলরেডি সার্ভ করে দিচ্ছে, আমাদের জন্য হয়তো নাথিং, কিছুই থাকবে না। হ্যাঁ, ইকোনমির জন্য থাকে, সেটা হলো যে ফ্লাইওভারের পর হলো যে ওরা বাকি সব হয়তো সার্ভ করবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই সিটের অবস্থা খুবই বাজে হয়ে আছে। না, বিজনেস ক্লাসের সিটগুলো কুকরানো ছিল, বাট এখানে তো ঠিক আছে। আমার সিট নাম্বার হলো 21F, জানলার পাশে। বাস ইমার্জেন্সি গেটের সাথে না হলেই চলে। হাই। আমাদের দেশের এয়ারলাইন্সের যে থাকে হলো যে বিমান কর্মী, সিমিলার ফিলই পাচ্ছি এখানে। হাই। এই যে যে একটা ভাব আসতেছে ক্রুদের, তারপর হলো যে ওয়েলকাম করলো একজন ছেলে, বৃদ্ধ ছেলে। যাই হোক, অভিজ্ঞতা আছে। ইয়াং যে সবসময় ভালো কিছু হয় তা কিন্তু না। এটা কিন্তু প্রবাদ আছে, পুরোনো ছেলে নাকি বাতে পারে বেশি। আমি যাচ্ছি 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 21, পেয়ে যাব। সিটে বসে কথা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, সিটে এসে বসে গেলাম। আমাদের সিটে কি কি দিছে আমি আপনাদেরকে দেখাই। পিছনে একটা পিলো, বালিশ। ওকে, ভেরি গুড। এটা সব এয়ারলাইন্সে থাকে না, কেতে স্পেসিফিকে ছিল না। দেন একটা কম্বল দিয়ে দিছে, নট ব্যাড। সাথে দিয়ে দিছে হলো যে একটা হেডফোন, গান শোনার জন্য অথবা কথাবার্তা বলার জন্য। ফর দ্য ফার্স্ট টাইম আমার সাথে হলো যে লেডি প্যাসেঞ্জার আসছে। বিমানে এতদিন জার্নি করি, কোনোদিন এই ধরনের মেয়ে পাই নাই, সব বুড়া বুড়া খাটার কিছু লোক থাকতো অলরেডি। বাট এই যাত্রায় মনে হচ্ছে যে আমার সাথে একজন লেডিস আছে, যারা নিয়ে যাত্রা করা যাবে। বাট কম্বলের কী করবো আমি বুঝতেছি না, কম্বলটা রেখে দিই এক পাশে। ওকে বন্ধুরা, বিমান ছাড়ার পর আমরা টাইমিং নিয়ে কথা বলতেছি। বন্ধুরা, যেমনটা হলো যে ওরা গেট ওপেন করছিল আধা ঘন্টা লেটে, বিমান ছাড়াও হচ্ছে আধা ঘন্টা লেটে, যেটা আমাদের 2:35 যাওয়ার কথা। টাইমিং দেখা যাচ্ছে কিনা জানি না, অলরেডি কিন্তু 3:05 বেজে গেছে, তারপর বিমান ছাড়ছে। অ্যান্ড একটা জিনিস ভয় লাগতেছে আজকে, সেটা হলো যে এখানকার ওয়েদার খুব মেঘলা আছে কিন্তু। আর এইসব বোয়িং 737 বিমানগুলো কী হয়, মানে খুবই হালকা হয়। মানে যখনই আপনার মালিন্ডু এয়ারলাইন্সে আমি করে চড়ছিলাম সেম মডেলে, এত পরিমাণে ঝাঁকুনি দিছে, ও মাই গড, যেটা বলার বাহিরে। আল্লাহ জানে আজকে কি হয়। আই হোপ তেমন টার্বুলেন্স হবে না, এটাই উইশ করি। আর এখানে আমাদের সিটে অলরেডি ওরা ওদের নিয়ম কারণ বলে দিচ্ছে, ইমার্জেন্সি সময় কি করা লাগে না লাগে। তো এটা ঠিক আছে, এখানে না হলে কেবিন ক্রু হাত দিয়ে এখানে বলে দিত। আর একটা কথা, এই বিমানে প্রায় 200 লোক পর্যন্ত ক্যারি করতে পারে বিমান বেঁধে। তারা সিট কয়টা রাখতেছে, 88 থেকে 200 পর্যন্ত। এটা হলো এয়ারলাইন্স ভেদ করে হলো যে নির্ধারণ করা হয় যে কোন এয়ারলাইন্স কতজন লোক যাত্রী নেবে, ওইটার উপরে কিন্তু তারা সিট নির্ধারণ করতে পারে। মেশিন স্টার্ট হয়ে গেছে, বিমান ছেড়ে দিবে। বোয়িং 737-এর যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ হলো যে আপনার 215, 85 টু 215 রেঞ্জ পর্যন্ত থাকে, যেটা আমরা অলরেডি গুগলে সার্চ করে দেখে নিছি। বিমান ছেড়ে দিছে, খুব পাহাড়ি এলাকা। এটা কিছুটা নেপালের ভাইপও পাবেন হংকংয়ে। যাই হোক, আজকের জার্নি যেন শুভ হোক। টাইমিংয়ের দিক দিয়ে আমরা তাদেরকে দিতে পারি হলো যে 5-এর ভিতর 3। টাইমিং কিন্তু এতটাও ভালো না ওদের, মানে খুবই বাজে অবস্থা টাইমিংয়ের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি। কেবিন ক্রুর বিহেভিয়ারের জন্য আমরা ফুল বিমান চড়তে হবে, তারপরে আপনাদেরকে রিভিউ দিতে পারবো। দেন হলো যে খাবার দাবার, আরও অনেক সেগমেন্ট বাকি আছে, দেখতেই থাকুন এবং এনজয় করতে থাকুন দ্য ফ্লাইট ক্রিটিক্স। বন্ধুরা, খাবার দাবারের সময় এখন। আমাদের সামনে খাবার নিয়ে চলে আসছে, হাত এভাবে ধরে কথা বলছে হলো যে বিমানের শব্দের কারণে ক্লিয়ার আসবে না, যার কারণে। তো ফুড চলে আসছে, দেখে আমাদের কি কি দেয় এবং খাবারকে আপনাদেরকে জানাচ্ছি। ফুড মালয়েশিয়া এয়ারলাইন্সের খাবার দাবার কেমন, অবশ্যই রেটিংও দেবো। আই হোপ ভালো কিছু হবে।
Well, 是要海鲜类的，还是要鸡肉的？就是没有全熟。Seafood, which fish? This mixed seafood. We got prawns. Here's some seafood. chicken. Chicken. আমি চিকেন নিয়ে নিচ্ছি। এই Careful. আ- খাবার দাবার তো ভালো আইটেমই দেখা যাচ্ছে। এখানে আছে বন, নিচে আছে হলো জেলি, এখানে চিকেন দিছে, দেখি ভিতরে কি। ওয়াটার, ফ্রুট, এন্ড এটা মিষ্টি জাতীয় কিছু হবে। আই থিঙ্ক প্রোটিন হবে। খাবারে আছে হলো যে এই সবজিটা খাওয়া যাবে, রাইসও খাওয়া যাবে, এখানে হলো চিকেন। আল্লাহ জানে এটা খেতে পারবো কিনা। এক্সকিউজ মি, হালাল রাইট? Of course, sir. ওকে। একটা কাপও দিয়ে দিছে চা খাওয়ার জন্য, নট ব্যাড। বন্ধুরা, খাবার দাবার এখন খায় খায় রিভিউ দিই কেমন হয়েছে। বিমানের যে শব্দ, এই শব্দে আপনারা আমাকে শুনবেন কিনা কে জানে। ওকে, চানাচুরও তো দিছে এখানে। ওদের চামিচ গুলো খুব শক্ত, খুব ভালো এই জিনিসগুলা।我这个就现在喝掉啦，我外面吃的所有的都喝好去。How's the food taste? স্পাইসি না, একটু স্পাইসি হতে ভালোই তো।
Yeah. আমি আর খাইতে পারবো না রাইস, ভাল লাগতেছে না। Is it sweet? Yeah, sweet. Good, not bad. Một thời gian khi mà đọc bắt đầu sách biển sẽ đúng không? Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.
জাম্বুরও দিছে এখানে। ওয়াও! সাথে বাদামও দিয়ে দিছে ওরা। খাবার-দাবারের ভিতর ইকোনমিতে এত খাবার আমি অন্য কোনো এয়ারলাইন্সে পাই নাই। বন্ধুরা, খাবার-দাবার শেষ আলহামদুলিল্লাহ। খাবার-দাবার আপনাদেরকে আমরা ৫ এর ভিতর ৪ রেটিং দিতে পারি। আপনাদেরকে মানে বোঝাতে চাচ্ছি যে খাবার-দাবার অনেক ভালো ছিল। আমি অনেক ইকোনমি ক্লাসে বিভিন্ন এয়ারলাইন্সে চড়ছি, তবে এতগুলো খাবার দেয় নাই। ফ্রুট দিছে, সাথে প্রোটিন, দেন রাইস, চিকেন, বাদাম, জুস, পানির বোতল একসাথে দিছে। দেন পরে আবার খুঁজেও নেওয়া যাবে। এবং ফ্লাইট প্রাইস কত পড়ছে জানেন? মাত্র হলো ১৫,০০০ টাকা। হংকং থেকে কুয়ালালামপুর, এই ১৫,০০০ টাকায় এত পরিমাণের খাবার দাবার, এগুলো খুবই ভালো। এবং আমি খুবই সন্তুষ্ট এই জিনিস নিয়ে। কেবিন ক্রুদের বিহেভিয়ারও কিন্তু ভালো। যাই হোক, খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, দেখেন সমুদ্রের। আমরা এখন পুরো সমুদ্রের উপর আছি। মেঘ আর সমুদ্র সবকিছু মিলে একবার ফ্ল্যাট গোলাকার দেখা যাচ্ছে। নিচে যেরকম পানির কালার, উপরে তেমন আসমানের কালার। বোঝা যাচ্ছে না, কোনো কুল কিনারে দেখা যাচ্ছে না। বন্ধুরা, প্রায় ৩ ঘন্টা হয়ে গেল আমরা হলো যে বিমানের উপরে আছি। এখন হলো যে আমাদের সময় প্রায় ১.৫ ঘন্টার উপরে আছে ল্যান্ডিং করতে। খুব সুন্দর একটা ওয়েদার, বিশেষ করে হলো যে মেঘলা ওয়েদার। নিচে হালকা ক্লিয়ার দেখা যাচ্ছে, বাট ওখানে সূর্য কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে আছে। দেখেন, আজকের বিমান জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে ওদের খাবার দাবার সব কিছু পছন্দ হয়েছে। কেবিন ক্রুর বিহেভিয়ার যদি আপনাদেরকে বলি, আমরা ৫-এর ভিতর ৪ দিতে পারি। ভেরি গুড বিহেভিয়ার। যখনই কলিং দেওয়া হয় তখন আসতেছে, সব কিছু মিলে ওভারঅল মালয়েশিয়া এয়ারলাইন্স সুপার। তো আমি আপনাদেরকে রেফার করবো, যদি এইসব রুটে চলাচল করেন, বিশেষ করে হলো যে চায়না, হংকং, দেন হলো যে আপনি কোরিয়া, দেন হলো যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তো এসব যখন আপনি এসব দেশে ভ্রমণ করবেন, তখন ডেফিনেটলি আপনি মালয়েশিয়া এয়ারলাইন্স ইউজ করতে পারেন। খুব চিপের ভিতর ভালো এয়ারলাইন্স। দেন হলো যে খাবার দাবার সব কিছু মিলে ওভারঅল ওকে। শুধু টাইমিংটা একটু বেশ কম ছিল। টাইমিং এটা সব এয়ারলাইন্সের হয়ে থাকে, ওয়েদার খারাপ থাকলে। বাকি দেখি ল্যান্ডিংয়ের সময় কী হয়। আমরা এখন ল্যান্ডিংয়ের জন্য ওয়েট করতেছি। বন্ধুরা, ওভারঅল আমাদের আজকে যাত্রা ফিনিশ। আমি যদি রেটিং দিয়ে থাকি, সম্পূর্ণ হলো যে আপনারা ৫-এর ভিতর ৪ দিতে পারেন। এয়ারলাইন্স অনেক ভালো। আমার চড়া এয়ারলাইন্সের ভিতর সস্তা এয়ারলাইন্সে এর চেয়ে ভালো আমি আর দেখি নাই। খাবার দাবার, ক্রুদের বিহেভিয়ার, টাইমিংও ওয়াজ গুড। আধা ঘন্টা যেটা লেট হয়েছিল এটা এখানে পোষায় গেছে।
আমরা খুব টাইমলি পৌঁছে গেছি। আই ডোন্ট নো এটা টাইম কীভাবে ওরা ম্যানেজ করে ফেলে। তো বর্তমানে আমি আছি হলো কুয়ালালামপুর এবং এখানে যাচ্ছি আমি আমার ছোটো ভাইয়ের সাথে দেখা করব, যার সাথে দেখা করে কালকে আবার ফ্লাইট নিব হলো যে আমি মালদ্বীপের উদ্দেশ্যে। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট মালদ্বীপের ব্লগ নিয়ে। রুহান ব্লগে চোখ রাখুন মালদ্বীপের ব্লগ দেখতে, এবং এই ভিডিওটি যারা ফেসবুকে দেখতেছেন তাদেরকে বলে রাখি দ্য ফ্লাইট ক্রিটিক ইউটিউব চ্যানেল, আমাদের টিকটক রুহান ব্লগ, ইনস্টাগ্রাম সব কিছু ফলো করবেন। আল্লাহ হাফেজ ইব্রুহান। এই ধরনের ফ্লাইট রিভিউ ব্লগ দেখতে ডেফিনেটলি কিন্তু পেজ এবং ইউটিউব চ্যানেলটি শেয়ার করে দিবেন সবার মাঝে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।